পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রণতরীতে মার্কিন নৌসেনাদের মধ্যে সংঘর্ষে নিহত 7 দাবি ইরানি মিডিয়ার। এবারে জানিয়ে দিব 17 বছর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ফিরছে ভেনেজুয়েলা। এদিকে ইরানের হামলার ভয়ে গোপনে উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা স্বীকার করলেন ট্রাম্প। সব শেষে জানিয়ে দিব মার্কিন অবরোধে অচল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন অবরোধে অচল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ কার্যত অচল হয়ে পড়ছে। গত 22 দিন ধরে এই দ্বীপটির 3টি বড় টার্মিনালের কোনোটিতেই নতুন করে তেল বা গ্যাসের চালান পৌঁছায়নি। বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। পারস্য উপসাগর ইরানের উপকূল থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত খার্গ এই দ্বীপটি দেশটির জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় 5 বর্গমাইল আয়তনের এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস বিদেশে রপ্তানি করা হয়। এর ফলে দ্বীপটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ইরানের তেল রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ে। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। বিবিসির তথ্য অনুযায়ী দেশটির প্রমাণিত তেলের মজুদ প্রায় 208.6 বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 11.82%। তেল মজুদের দিক থেকে ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর ইরানের অবস্থান তৃতীয়। দেশটির অর্থনীতিও ব্যাপকভাবে তেল রপ্তানি নির্ভর। রপ্তানি করা তেলের প্রায় 90% চীনে যায়। খার্ক দ্বীপ মূলত ইরানের তেল ও তরল জ্বালানি গ্যাস রপ্তানির প্রধান সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্র। দেশের বিভিন্ন তেল ক্ষেত্র থেকে উত্তোলিত অপরিশোধিত তেল এবং গ্যাস ক্ষেত্র থেকে সংগৃহীত গ্যাস প্রক্রিয়াজাত তরলীকরণের পর তা ট্যাঙ্কারে করে খার্ক দ্বীপের টার্মিনালগুলো আনা হয়। পরে সেখান থেকে ইরানি ট্যাঙ্কারে করে এসব জ্বালানি আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা উইন্ড ওয়ার্ডের তথ্য অনুযায়ী ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে দেশটির তেল ও গ্যাস উত্তোলন ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে খার্ক দ্বীপের টার্মিনালগুলোতে নতুন কোনো চালান পৌঁছেছে না। ইরানের হামলার ভয়ে গোপনে উড়োজাহাজ পরিবর্তনের ঘটনা স্বীকার করলেন ট্রাম্প। গত মাসে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে গোপনে বিমান বদল করেছিলেন বলে স্বীকার করেছেন খবর বিবিসির। বুধবার সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী চেয়েছিল আমি অন্য ফ্লাইটে অন্য বিমানে যাই, আমাকে তাদের কথাই শুনতে হয়। ট্রাম্পের এই স্বীকারোক্তির আগে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল 8 জুলাই আঙ্কারা বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরার সামনে তিনি এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন। পরে গোপনে একটি ক্যাটারিং ট্রাকে করে তাকে অন্য একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলো এমন একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করেছিল যে ইরান ওই বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ন্যাটো সম্মেলন স্থলের কাছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সহ এক ব্যক্তিকে দেখা যাওয়ায় তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে ছিল। তবে কোন বিমানটি বেশ ঝুঁকিতে ছিল এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি যে বিকল্প বিমানে উঠেছিলেন সেটি সম্ভবত বেশি ঝুঁকিতে ছিল, কারণ হামলাকারীরা সেটিকেই লক্ষ্যবস্তু করার সম্ভাবনা বেশি বলে মনে করতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেন, মনে হয় সেখানে একটি হুমকি ছিল। আমি বিষয়টি নিয়ে খুব বেশি জানতে চাইনি। আমি প্রায়ই এমন হুমকি পাই। এমন অনেক হুমকি আছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। এর আগে ট্রাম্প বলেছিলেন ন্যাটো সম্মেলনের সময় তিনি ইরানের নম্বর 1 টার্গেট ছিলেন। বিমান বদলের এই গোপন অভিযানটি ঘটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পুনরায় শুরুর একদিন পর। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা ভেঙে যাওয়ার পর নতুন করে হামলা শুরু হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন কাতারের দেওয়া নতুন বোয়িং 747-8 বিমানে। তবে ফেরার সময় তিনি পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের ঘোষণা দিয়েছিলেন। 8 জুলাই আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যায়, কিন্তু ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদনে বলা হয় এ বিমানে ওঠার কিছুক্ষণ পর বিপরীত পাশে থাকা একটি ক্যাটারিং ট্রাকে করে তাকে গোপনে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে C-32A নামের একটি ছোট সামরিক বিমানে নেওয়া হয়। এই বিমানটিতে পরবর্তীত বোয়িং 757, যা সাধারণত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভ্রমণে ব্যবহৃত হয়।
প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত আলাদাভাবে C-32 বিমানে ওঠেন, যাতে পুরো ঘটনাটি স্বাভাবিক বিমান যাত্রা হিসেবে মনে হয়। তবে ট্রাম্পের সঙ্গে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা বিষয়টি জানতেন না। তারা পুরনো এয়ারফোর্স ওয়ানেই ছিলেন এবং তাদের বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়, বিমানে থাকা সাংবাদিকদেরকে কাছে জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশটি অস্বাভাবিক মনে হয়েছিল। একজন ফটোগ্রাফার কিছু সময়ের জন্য পর্দা তুললে তাকে দ্রুত তা নামিয়ে ফেলতে বলা হয়। মূল বিমানে ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্যও ছিলেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ছিলেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ প্রতিবেদনটিতে বলা হয়েছে। প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কোনো বিমানে থাকলে সেটির কল সাইন এয়ারফোর্স ওয়ান, তবে ট্রাম্পকে বহনকারী C-32 ও ওই সময় RIS-18 কল সাইন ব্যবহার করেছিল। 17 বছর পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ফিরছে ভেনেজুয়েলা। দীর্ঘ 17 বছর পর ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে ভেনেজুয়েলা। একই সঙ্গে দুই দেশ কারিগরি সহযোগিতাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা AFP-র। 2009 সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ইসরায়েল দেশটিতে উদ্ধারকর্মী ও মানবিক সহায়তা পাঠায়। এরপর দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসিয়েনসিয়া জানান, ভূমিকম্পের পর শুরু হওয়া জরুরি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমে দুই দেশ কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি কনসুলার সেবা চালুর জন্য একটি সমন্বয় ব্যবস্থাও গড়ে তোলা হবে। ভেনেজুয়েলায় প্রায় 6,000 ইহুদি বসবাস করেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট শাভেজ ও তার উত্তরসূরি নিকোলাস মাদুরো দীর্ঘদিন ইসরায়েলের নীতির বিরোধিতা করে আসছিলেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। রণতরীতে মার্কিন নৌসেনাদের মধ্যে সংঘর্ষে নিহত 7 দাবি ইরানি মিডিয়ার। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে নৌ সদস্যদের মধ্যে সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই রণতরীটিতে মোতায়েন থাকা নৌসেনাদের মধ্যে অসন্তোষের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও মোতায়েন নিয়ে নৌ সদস্যদের অভিযোগের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে USS সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্যারেট কুপারের একজন উপদেষ্টা এই রণতরীটিতে যান। এ সময় ক্ষুব্ধ সেনা সদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুঁড়ে মারেন বলে দাবি করা হয়েছে। পরে নৌসেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহৃত হয় বলে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এই সংঘর্ষে 7 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে। এই ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। USS আব্রাহাম লিঙ্কন 263 দিন ধরে মোতায়েন রয়েছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। এর মধ্যে 208 দিন টানা সমুদ্র ছিল বলে দাবি করা হয়েছে।